ফারিন বসে আছে বেডের ওপর, গুলি ডান হাত ছুঁয়ে নিয়েছে। শুধু ফারিনের তেমন একটা ক্ষতি হয়নি। ইয়াস জড়িয়ে ধরলো ফারিনকে। ভয়ে তার হৃৎপিণ্ড এত জোরে ওঠানামা করছে, ফারিন হাতের ব্যথার মাঝেও মুচকি হাসে। মিস্টার ইয়াস, আমি একদম ঠিক আছি। আমাকে ক্ষমা করো, তোমার ভালো খেয়াল রাখতে পারিনি। স্যার প্লিজ ওনাকে ছেড়ে দূরে দাঁড়ান। ম্যাডামের হাতে প্রেসার পড়লে ব্লিডিং হতে পারে। মিথ্যুক দেখেছি, এমন মিথ্যুক দেখিনি। কেমন বাটপার লোকটা। নিজের গার্লফ্রেন্ড রেখে এখানে এসেছে মেয়ে দেখতে। বিয়ে যখন অন্য কাউকে করবি তাহলে এমন নাটক করার মানে কি? শুধু শুধু আমার বাবার কতগুলো টাকা খরচা হলো এদের নাস্তা পানির ব্যবস্থা করতে। বাবা, আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই। মেয়ের পছন্দ হয়েছে কি না বলো। পছন্দ হলে আমরা কথা আগাবো। কথা বিয়ের পরেও বলা যাবে। বাবা প্লিজ, শুধু এক নজরে দেখাই কি সব বুঝে নেওয়া যায়? বোঝার জন্য সারা জীবন পড়ে আছে। আরে ভাই, ছেলে যখন কথা বলে নিতে চাইছে বলুক না। এখানে ছেলে মেয়েরাই তো নিজেরা একটু আলাপ করবে, এতে সমস্যা কোথায়? ফারিন মা, ওনাকে নিয়ে আমাদের ছাদটা ঘুরে দেখে আসো তো। থ্যাঙ্কস আন্টি। আসুন সাথে, কেমন নির্লজ্জ পুরুষ। ফারিন মনে মনে ইয়াসকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। দিবে নাই বা কেন? 2 দিন আগে যে মেয়ের সাথে গার্লফ্রেন্ডের কথায় ঝগড়া করেছে, আজ ঘটা করে বাবা মাকে সঙ্গে নিয়ে সেই মেয়েকে দেখতে এসেছে। 2 দিন আগে শপিং মলের দোকানগুলোতে ভিড়ের মাঝে ভুল করে ফারিনের সঙ্গে ধাক্কা লাগে নিশা নামের মেয়েটির। ছোট লোকের বাচ্চা, দেখে হাঁটতে পারিস না? মুখে লাগাম টেনে কথা বলেন মিস। এত লোকজনের ভিড়ে ভুল করেই লেগেছে। আপনারও দোষ ছিল না, এমনটা নয়। আপনি বরং হেঁটে আমার সামনে এসেছেন, তাই ধাক্কাটা লেগেছে। নিজে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিস, আবার সরি না বলে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। ওয়েট, আমার বয়ফ্রেন্ডকে আসতে দে, তোরা 12টা বাজাবো। অদ্ভুত, আপনি গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন কেন? আপনার ব্যাগ আমি তুলেও তো দিয়েছি। পাগল নাকি? ঠিক সেই মুহূর্তে উপস্থিত হলো ইয়াস। ইন করে পরা কালো শার্টের উপর ঢিলে করে রাখা টাই দেখে তাকে ক্লান্ত মনে হচ্ছে। চারপাশের লোকজন 2 মেয়েকে ঝগড়া করতে দেখে আরো ভিড় জমিয়ে ফেলেছে। তারা আশা করেছে চুলছেরা একটা ঝগড়া দেখে কিছুটা বিনোদন নিয়েই বাড়ি ফিরবে। আপনি কাকে পাগল বলছেন মিস? বেব, এসে পড়েছো। দেখো, মেয়েটা ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন আমাকে বকাঝকা করছে। হোয়াট? আপনি মিথ্যা বলছেন কেন? আমি তো আপনাকে ফেলে দেইনি। ইয়াস পুরো কথা শোনার প্রয়োজন মনে করলো না। লোকজনের মাঝে গলা চড়াও করে বলল, আচ্ছা বেয়াদব তো তুমি। দেখতে তো একদম বাচ্চা, কিন্তু ব্যবহার এত খারাপ কেন? বয়সের বড় একটা মেয়ের সাথে কি বাজে বিহেভ করছো? আমি এসেই তো শুনলাম তুমি নিশাকে তুই তুই করে পাগল বলছো। বেব, পুলিশকে কল করো, মেয়েটির নামে কমপ্লেন করব। বাদ দাও, এই মেয়ে সরি বলো। সরি আপু। কান্নায় ফারিনের গলা ভেঙে এসেছিল, লজ্জায় অপমানে। শুধুমাত্র সম্মানহানির ভয়ে সে চুপচাপ সরি বলে ঝামেলা মিটিয়ে চলে এসেছিল। কিন্তু বাসায় এসে সে অনেক কান্নাও করেছিল। ভুল না করেও শপিং মলে এত লোকজনের সামনে তাকে ছোট করা লোকটা আজ তার বাড়িতে। বর্তমানে সে অপমানের কথা মনে পড়ে যায় ফারিনের। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে যায় সে। ইয়াস এসে একটু দূরত্ব রেখে দাঁড়িয়েছে। আজ শাড়ি পরে তোমাকে অনেক ম্যাচিওর লাগছে। না চিনেই একটা মেয়েকে তুমি করে বলে ফেলছে। ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দেই, কিন্তু আমি বাবা মাকে ছেড়ে জেলখানায় থাকতে ভয় পাবো। কিছু বলছো না যে? নাম কি তোমার? তাসনিয়া ফারিন। আমি ইয়াস রোহান। আমার সম্পর্কে জানো নিশ্চয়ই। আপনি কোনো সিনেমার হিরো নাকি জেলখানার পলাতক কোনো আসামি? তুমি আসলেই একটা বেয়াদব। তোমার মতো বেয়াদব মেয়েকে আমি ইয়াস বিয়ে করার কথা তো দূর, তোমাকে দ্বিতীয়বার দেখতেও পছন্দ করব না। ভেবেছি বাবা মা যখন এখানে আমাকে নিয়ে এসেছে, তোমার ভিতর স্পেশাল কিছু ভালো গুণাগুণ থাকবে। আপনাকে বিয়ে করার জন্য আমি কাচ্ছি মনে হয়? আর যাই হোক, একটা ক্যারেক্টারলেস মানুষকে আমি ফারিন কখনো বিয়ে করব না। এক্ষুনি বাবাকে যে বলবো বিয়েটা ক্যান্সেল। ক্যারেক্টারলেস? এই পিচ্ছি, তুমি আমার সম্পর্কে কি জানো যে সরাসরি ক্যারেক্টারের উপরে আঙুল তুলছো? যেটুকু দেখেছি এই বেশি। ফালতু লোক কোথাকার। আমি ফালতু? ক্যারেক্টারলেস? সত্য কথা হজম হচ্ছে না বোধ হয়। হবে কিভাবে? আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি তো আপনি আসলে একটা মিথ্যুক। অবাক তো হবেনি। এই ফারিন কাউকে সত্য বলতে ভয় পায় না। শুধুমাত্র তোমার বাড়িতে এসেছি এজন্য চুপ আছি।
ইয়াশ রেগে ছাদ থেকে নেমে আসে। নিজের বাবা মাকে কিছু বলবে তার আগেই দেখে ইস্তিয়াক ফারিনের বাবার পাশে বসে বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। সবাই মিষ্টি মুখ করছেন। ফারিন পিছু পিছু এসে দাঁড়াতেই ইয়াশের মা ইমা বেগম ফারিনের হাত দুটো টেনে দুটো বালা পরিয়ে দিলেন, সাথে সুন্দর একটা আংটি। আন্টি এসব কেন? বড়দের দোয়া মা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ইয়াশও তোমাকে অনেক পছন্দ করেছে। খুব দ্রুত তোমাকে আমাদের বাড়ির রানী করে নিয়ে যাব। দাঁড়িয়ে আছো কেন মা? ওনাকে সালাম করো। ফারিন পরিবেশ বুঝতে পেরে চুপ হয়ে যায়। বাঁকা চোখে ইয়াশের দিকে চেয়ে তার মাকে সালাম করে। ইয়াশ বিরক্তকর চাহনি দেয়। মায়ের হাত ধরে টেনে সাইডে নিয়ে আসেন। মা, তোমরা বিয়ের ডেট ঠিক করেছো কেন? মেয়ে পছন্দ হয়েছে কিনা জানবে না? তোর যে মেয়ে খুব পছন্দ হয়েছে সেটা কি আর আলাদা করে বলতে হবে আমাদের? কতগুলো মেয়ে দেখিয়েছি, সবগুলো এক নজর দেখেই রিজেক্ট করেছিস। কিন্তু ফারিনের ব্যাপারে আলাদা কথা বলতে যখন চেয়েছিস তখন আমরা বুঝে গেছি তুই মেয়েটাকে কতটা পছন্দ করে ফেলেছিস। মা, আলাদা কথা বলতেই তো চেয়েছি, পছন্দ হয়েছে বলিনি। আমি এই মেয়ে বিয়ে করব না। কি সর্বনাশের কথা! কেন বিয়ে করবি না? সমস্যা কোথায়? মা, আসলে দেখছো না মেয়ে কত ছোট। এই পিচ্চি মেয়ে বিয়ে করে জেল খাটবো নাকি? তুমি যে করেই হোক বিয়ে ভেঙে এখান থেকে চলো, আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা দেখছি, তোর বাবাকে বলি। ইমা বেগম ছেলেকে সান্ত্বনা দিলেও মনে মনে তিনি এই বিয়ের ভাঙার পক্ষে নন। মেয়ে দেখতে অতি সুন্দরী, মহল্লায় তার বাবার একটা সুনাম আছে, ফ্যামিলি ভালো, সব দিক থেকে পারফেক্ট। তার ছেলের বয়স হয়েছে, বিয়ে করতে চায় না মোটেও। মন মতো মেয়ে পছন্দ হয় না তার। সব মিলিয়ে ইমা বেগম চান বিয়েটা হোক। ভাই সাহেব, তাহলে ওই কথাই রইল। বিয়ে এই মাসের 18 তারিখে আপনাকে সব খুলে বললাম। মেয়ে আমার ছোট, বিয়ে দেওয়ার মতো ছিল না, কিন্তু আপনি এত করে বললেন, এই জন্য আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তবে কথা ওই একটাই, আপাতত আমি লোক জানাজানি করতে চাই না। স্বল্প মেহমানে বিয়ের কাজ শেষ করতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি আছে ভাই সাহেব। তোমার আবার কি আপত্তি মা? হ্যাঁ বলেন, কি আপত্তি? দুই পরিবারের মতের বিরুদ্ধে আমরা একটা বিয়ের মতো শুভ কাজ করতে চাই না। মা, বিয়েটা এবার ভাঙার কথা তুলবে নিশ্চয়ই। সবাই ইমার কথায় নড়ে চড়ে বসলো। ইয়াশ ফারিনের দিকে চেয়ে মুচকি হাসছে। ইয়াশের সেই হাসি মুখ আর ফারিনের নজর ইয়াশকে দিকে, এটা সবারই নজর এসেছে। ইমা এসে ফারজানার পাশে বসে। আমার আপত্তি হলো বিয়ের ডেট নিয়ে। 18 তারিখ বিয়ে হবে না। আম্মু যা বলছে আমি তাতে একমত। তুমি থামো ইয়াশ, ইমা কি বলছো এসব? হ্যাঁ ফারুক ভাই, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমরা আজই কাজী ডেকে বিয়েটা পড়িয়ে রাখতে পারি। তাহলে আত্মীয় স্বজনদের হ্যান্ডেল করা ইজি হবে। বলা যাবে মেয়ে দেখতে যে বিয়ে হয়েছে, অনুষ্ঠানের পরে করব। না হলে দিন তারিখ ফেলে করতে গেলে কাছের আত্মীয়দের বলতেই হয়। যেহেতু আমার বড় ছেলে, আর আত্মীয়দের বলতে গেলে সেই বড় অনুষ্ঠান হয়ে যাবে। তার থেকে একটা ভালো হতো না? আজই, কিন্তু এটা তো অনেক দ্রুত হয়ে যায়। মেয়ে যেহেতু আপনাদের হাতে দিব, তাহলে আজ হলেও ক্ষতি নাই। আর ছেলে যেহেতু বলল সে আজ বিয়ে করার পক্ষে মতামত দিয়েছে, তাহলে আর দেরি করাও ঠিক হবে না। ফারিনের বাবা, কাজী সাহেবকে কল দাও, এসে পড়ুক। মা, শুনে যাও, তুমি আমাকে এভাবে ফাঁসাবে আমি কল্পনাতেও ভাবি নাই। মা প্লিজ। আর অপশন নাই, অনেক ভেবে দেখেছি। বিয়ে যদি আমি 18 তারিখ ফেলি, এর ভেতরে তুই নিশ্চয় এমন কিছু করবি যেটা বিয়ে ভেস্তে যাবে। এবার এটা আমি হতে দিব না। বউ নিয়েই বাড়ি ফিরবো। বিয়ে আজ শুনে ফারিনের মাথায় বাজ পড়ল। তাকে কেউ কথা বলার সুযোগও দিলে না, বরং বিয়ের কথা হওয়ায় তাকে টেনে ইয়াশের পাশে সোফা এনে বসিয়ে দিয়ে ফারজানা গেল ঘরের ভেতরে রাতের খাবারের ব্যবস্থা শুরু করতে। কারণ যেহেতু বিয়ে, সেহেতু ভাত না খাইয়ে ছেলে পক্ষকে যেতে দেওয়া যাবে না। ফারজানা, খাবার তো রান্না করে পারা যাবে না, তার থেকে রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিলেই সুবিধা হতো। আচ্ছা তাহলে তাই করো, অর্ডার করে দাও, আমি বাকিটা গুছিয়ে ফেলি। বাবা, আমি তো ক্যাশ টাকা আনি নাই, আমি একটু বাহিরে যাই, দেখি টাকা ক্যাশ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যে বিয়ের জন্য এত পাগল হবে আমি ভাবিনি। একবার বের হই, ওই পথে পালাবো। কোনো প্রয়োজন নাই, ক্যাশ আমি আনছি, যা লাগবে আমি দিব। তোমরা কোথাও যাওয়া লাগবে না, সর্বোচ্চ ওয়াশরুমে যাওয়ার অনুমতি দিতে পারি। তাই যেতে চাই, ওয়াশরুমে যাব। ফারিন মা, ওকে নিয়ে একটু ওয়াশরুমে যাও, তুমি বাহিরেই দাঁড়িয়ে থেকো কেমন?
আমার ছেলেটা আবার অন্যদের ওয়াশরুমে যেতে ভয় পায়। তুমি কিন্তু বাইরেই দাঁড়াবে। মা, আজ পালানোর কোনো সুযোগ নাই। আমার সাথে আসেন। ড্রয়িং রুমের ওয়াশরুমের ফ্লাশটা নষ্ট হয়ে গেছে, আমার রুমের ওয়াশরুম ব্যবহার করবেন। আপনার রুমের ওয়াশরুম ব্যবহার করতে দিয়ে আমাকে উদ্ধার করেছেন। ইয়াশ ওয়াশরুমে যায়। ফারিন বাইরেই দাঁড়িয়ে আছে, রাগে তার গাল লাল হচ্ছে, তবুও কিছু বলতে পারছে না। ইয়াশ ফোন বের করে, কিন্তু এ কি, ফোনে নেট পায় না। এমন অবস্থা যে সিমটাও আনএবেল হয়ে আছে। ইয়াশ রেগে বাইরে আসে। তোমার ওয়াশরুমে ফোনটা নেটওয়ার্কও পায় না, কি অসহ্য। এখনই তুমি বাহিরে যে সবাইকে বলে বিয়েটা ভেঙে দিবে। আমি কেন সবার কাছে আপনাকে হিরো বানিয়ে নিজে ভিলেন হতে যাব? আপনার বিয়ে করার না হলে নিজে যেয়ে সবাইকে বলে দিন, ব্যাস। আর শুনুন, আমাদের বাড়িতে একমাত্র ছাদে না গেলে নেট পায় না, তাই দয়া করে বকবক করবেন না। বাবাকে দেখলেন না, কাজেই কল করতে ছাদে গেল। জীবনটাই আমার আজ শেষ। বিষণ্ণ মনে ইয়াশ এসে নিজের সিটে বসে পড়ে। কাজী এসে হাজির। এক পর্যায়ে কাজীর প্রশ্ন পর্বে প্রশ্ন এলো, বিয়ের দেনমোহর কত হবে? ইয়াশ মাত্র কিছু বলতে যাচ্ছিল, ইমা বেগম বলে উঠলেন, 105 কোটি 1 টাকা। মা, এর থেকে ভালো হতো আমার জানটাই নিয়ে নিতা। এত বেশি করতে হবে না ভাবি সাহেবা, এত বড় অঙ্ক লাগবে না। লাগবে ভাই সাহেব, সমস্যা নাই। কাজী সাহেব মাত্র 1 টাকা উসুল দিয়ে দিবেন, বাকি টাকা বকেয়া। কাজী সাহেব তাই করলেন। অবশেষে লেখাপড়ার কাজ শেষ করে দুজনকে কালেমা পড়িয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করলেন। দোয়া মোনাজাতে ইয়াশ কাঁদছে, এটা ভেবে যে তার মা এই বিয়েটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ইয়াশ চাইলেও আর এর থেকে বের হতে পারবে না। রাতের খাবার খেয়ে সবাই ফারিনকে নিয়েই বের হলো। হ্যালো, কি বলছো মা? ভাইয়া বিয়ে করে বউ নিয়ে আসছে? মা, এটা কি হলো? আমাকে রেখে তোমরা ভাবি নিয়ে চলে আসছো? কিছু বলো না। বলার সুযোগ ছিল না। তোর ভাই না হলে এবারও ঠিক পালাতো। তুই ফটাফট রুমটা রেডি করে ফেল, আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর হ্যাঁ, জাহিদকে কল করে ডেকে নে। ওকে মা। ইনায়া বাড়ি থেকে একটু দূরত্বে বান্ধবীর বাসায় তখন গ্রুপ স্টাডি করছিল। মায়ের ফোন পেয়ে উঠে বসে। এই দোস্ত, আমাকে এক্ষুনি যেতে হবে। দোস্ত, তোর ভাইকে নিয়ে কিছু বলছিলি ফোনে? হ্যাঁ, বাবা মা আজ ভাইয়াকে নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল গ্রামে। এখন জানালো ওখানে নাকি ওদের বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে ফিরছে। আমাকে দ্রুত বাসায় যেতে হবে। হোয়াট? ইয়াসের বিয়ে হয়ে গেছে? এটা অসম্ভব। ভাইয়া তোর কাছে কবে থেকে ইয়াশ হয়ে গেল কবিতা? সরি, ইয়াস ভাইয়ের বিয়ে হয়ে গেল, আমরা দাওয়াতও পেলাম না, তাই বলতে চাইছি। ওকে, দাওয়াত তো অবশ্যই পাবি। টপ বিজনেসম্যান বিয়ে করেছে, পুরো শহরকে তো দাওয়াত দেব। আসছি। দোস্ত, আমরা আসবো তোর সাথে, নতুন ভাবিকে একটু দেখে আসবো। ওকে, আয় তাহলে তো বেশ হবে। মার্কেট থেকে ফুল নিয়ে যাব আমরা। জাহিদ আঙ্কেলকে ডাকি, ওয়েট, গাড়ি নিয়ে আসবে। ইনায়া, খুশি, কবিতা 3 বান্ধবী ওরা ইনায়ার গাড়িতে করে বেরোলো মার্কেটে। আইসক্রিমের বিল দে তো, তোকে পরে দিয়ে দেব। আজ হাতে সময় নেই, ফুল নিয়ে চলে যাব। আর তুই আইসক্রিম নিয়ে পড়েছিস? তুই থাক, আমি যাই। আরে খুশি, তোর সমস্যাটা কি? দ্রুত আয়, আইসক্রিম পরে খাস। ওকে মামা, তাহলে একটাই দেন। খুশি নিজের পকেট থেকে 1 টাকা বের করে দিয়ে ওদের সাথে হাঁটছে। কবিতা বেছে দিল কিছু ফুল। ইনায়া পছন্দ মতো ফুল নিয়ে 3 জনে বাড়ি ফিরে আসে। ঘরটা যথাসম্ভব সাজিয়ে ওঠে দ্রুত। কলিং এর শব্দ পেয়ে ছুটে যায় ইনায়া। দরজা খুলে দিতেই ধমকে ওঠে ইয়াশ। দরজা খুলতে এত সময় লাগে? পড়ে পড়ে ঘুমাচ্ছিলি নাকি? তোমার রুম সাজাচ্ছিলাম। পুরো কথা শোনার প্রয়োজন মনে করলো না ইয়াশ। গটগট পায়ে নিজের ঘরে চলে গেল। পিছু পিছু ঘরের মেন দরজায় এলো ফারিন আর ইমা। ভাবি রাইট, তুমি দেখতে তো দারুণ সুন্দর, আমারই তো চোখ ফেরাতে ইচ্ছে করছে না। ঢঙ্গি, সর সামনে থেকে। ফারিন, এটা তোমার একমাত্র ননদ, আর ওই 2 জন ওর বান্ধবী। ভাবি, আমি কবিতা, আপনি অনেক সুন্দর দেখতে। আমি খুশি, আপনি খুশি তো? ফাজলামি করিস না তো খুশি। ইটস ওকে। মা, ভাবিকে নিয়ে ভেতরে এসো। ইমা কয়েকবার ছেলের ঘরের দরজায় তাকিয়ে সাড়া না পেয়ে অবশেষে ফারিনের হাত ধরে ভেতরে প্রবেশ করলেন। ফারিনের মন তখনও খারাপ। বাবা মাকে রেখে আসার সময় সে কি কান্না তার! ইয়াস তো বিরক্ত হয়ে তাকে বলেই ফেলেছিল, সব কান্না এখন করে নিও না, কিছুটা জমিয়ে রাখো আমার বাড়ির জন্য।
ফারিন তখন বুঝে গেছে ইয়াস তাকে ভালোভাবে মেনে নেবে না, সম্পর্কটা আর 10টা সম্পর্কের মতন হবে না। ইয়ানা, আমাকে একটু পানি দাও তো মা। ইমা, রাত তো অনেক হয়েছে, বৌমাকে ঘরে দিয়ে আসো, সকালে না হয় কাছের সবাই জানিয়ে রাখবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। ফারিন, দোতলায় চলো, ওর প্রথম রুমটা তোমাদের। তোমাকে পৌঁছে দেই, তুমি চেঞ্জ করে রেস্ট নাও, সকালে কথা হবে। আমার ব্যাগ গাড়িতে আনা হয়নি বোধহয়। ড্রাইভার আঙ্কেল দিয়ে গেছেন, আপনি চলেন ভাবি, সামনের দিন আমরা শপিংয়ে যাব কিন্তু ভাবি। আচ্ছা, দেখা যাবে। ওরা সবাই ফারিনের পিছু পিছু আসে। ইনায়া তার ভাইকে ডাক দেয়। ইয়াস এসে দরজা খুলে দেয়। সবাই ঢুকে পড়ে ঘরে। চিৎকার করে ওঠে ইনায়া, কারণ বিছানায় সাজানো ফুল সব পাশের ময়লার ঝুড়িতে ভর্তি। ভাইয়া, তুমি এটা কি করলা? আমরা 3জন কত কষ্ট করে কত সময় নিয়ে ফুলগুলো সাজিয়েছি, আর তুমি সব ময়লায় বাস্কেটে ফেলে দিয়েছো। তোকে এই অকাজ করতে কে বলছে? জানিস না আমার নোংরা বিছানা পছন্দ না? মা, দেখেছো তোমার ছেলেকে? আমি মার্কেটে যে খুঁজে খুঁজে ফুলগুলো বেছে নিয়ে এসেছিলাম, কি করলো তোমার ছেলে এটা? আজ বেশি বেশি হচ্ছে কিন্তু। আমি কিন্তু এসব তোমার বাবাকে বলতে বাধ্য হব। আমার ঘুম পাচ্ছে, তোমরা আমার রুম ক্লিয়ার করো। যাচ্ছি তোমার রুম থেকে, এর শোধ তুমি নিবে ভাবি, না হলে তোমার সাথেও আড়ি। ইনায়া বান্ধবীদের নিয়ে বেরিয়ে গেল। ইমা ফারিনকে রেখে ইয়াসকে ধমকে তারপর বেরিয়ে গেলেন। দরজা আটকে দিল ইয়াস। চমকে ওঠে ফারিন। ওয়াশরুমটা কোন দিকে? চেঞ্জ করব। আমি তোমার চাকর নই, পারলে খুঁজে নাও। এখানে চাকরের কি আছে? এটা আপনার বাড়ি, আপনার রুম, আপনি ভালো বলতে পারবেন কোথায় কি আছে। আমি তোমার কাজের লোক যে আমাকে অর্ডার করছো। গাঁটতারা লোক, আমি খুঁজে নিব। ফারিন অবশেষে ওয়াশরুম থেকে নিজের ব্যাগ থেকে ড্রেস বের করে পরে নেয়। সবুজ একটা থ্রি-পিস পরে যখন ফারিন ঘরে প্রবেশ করে, ইয়াস আর চোখে দেখে মুখ থেকে খ্যাত উচ্চারণে ক্ষেপে যায় ফারিন। দেখুন, আপনার বাড়িতে আসছি মানে যা খুশি বলতে পারবেন না। আমি খ্যাত এর কি করেছি? হ্যাঁ, তোমার সাথে কে কথা বলছে? সেদে এসে ঝগড়া করতে চাইছো নাকি? আমি ঝগড়া করতে চাচ্ছি নাকি আপনি চাচ্ছেন? আমাকে কিসব বলে অপমান করছেন? ভুল কিছু তো বলি নাই। এত মোটা ফ্রেমের চশমা পরো, আগে জানাওনি কেন? তুমি একটা কানা। আমি কানা? আমি কিন্তু এখন আপনার মাকে ডাক দিব। দাও দাও, দেখি মা এসে কি বলে। দেখতে সুন্দর সুন্দর করছিল আমার মা, এখন এসে দেখে যাবে তার সুন্দর বৌমা একটা কানা, মোটা ফ্রেমের চশমা ছাড়া সে চলতে পারে না। আপনি আসলে একটা খারাপ লোক। কারো বাইরের রূপ দেখে বোঝাই যায় না ভেতরের রং কত কালো। ফারিনের খুব কান্না পেল। একে তো তার মাথা ধরে আছে আসার সময় কান্না করার জন্য, এখন আবার কাঁদলে তার অবস্থা খারাপ হবে। সে চেষ্টা করছে নিজেকে শান্ত করার। অবশেষে সে ঘুমানোর জন্য বিছানার কাছে যেতেই ইয়াস হুঙ্কার ছাড়লো। আমার বিছানায় তুমি ঘুমাতে পারবে না, এটা আমি কিছুতেই মেনে নিব না। কিন্তু আচ্ছা, আপনি ঘুমান আপনার বিছানায়। ফারিন রেগে ঘর থেকে বেরিয়ে এলো। ইয়াস হাফ ছেড়ে ফ্রেশ হতে গিয়েছে। ঝামেলা ঘর থেকে বিদায় হয়েছে ভেবে ফারিন মনে মনে ভাবে এটা অনেক বড় বাড়ি, রুমও নিশ্চয়ই ফাঁকা পড়ে থাকে। যে কোনো এক রুমে ঘুমিয়ে পড়লে কেউ বুঝতে পারবে না। সে একে একে দোতলার সবগুলো রুমে চেক করে। দরজা দুটো রুমের লক খোলা পায়। শেষে এর রুমটায় বিছানায়ও আসে, দেখে চুপচাপ ঘুমিয়ে পড়ে। রাত 2টা। মা বাঁচাও বাঁচাও, ভূত ভূত। কি হলো ছেলেটার? চিৎকার করছে কেন ইয়াসের বাবা? আমি কি করব বলো? যে দেখো, আমাকে প্লিজ ঘুমাতে দাও। তোমার বাদর ছেলের মেয়েদের জন্য আজকাল আমার ঘুমটাও হয় না ঠিক মতো। মা মা মা, দরজা খোলো, বাঁচাও। পিয়াস এক দৌড়ে এসে মায়ের দরজায় থাবা দিয়ে যাচ্ছে। ইমা বিচলিত হয়ে বের হলেন। পিয়াস মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে যায়। কি হয়েছে বাবা, এভাবে ভয় পেয়ে আসিস কেন? মা, আমার ঘরে পেতনি, বিশ্বাস করো, আমি নিজ চোখে দেখেছি। আমার বিছানায় শুয়ে আছে। মাঝরাতে বাড়ি ফিরে এমন নাটক করার মানে কি পিয়াস? আমরা কি ঘুমাবো না? বিশ্বাস করো মা, আমি নিজ চোখে দেখেছি। তুমি চলো দেখবা। ফারিন ঘুমে বিভোর। ইমা এসে দরজা খুলে লাইটস অন করে দিল। ফারিনকে দেখে সে অবাক হয়। এই তোর পেতনি? এটা তো একটা মেয়ে মানুষ মনে হচ্ছে। অন্ধকারে তখন পেতনি ভেবেছি। এনিওয়ে, আমার ঘরে একটা মেয়ে মানুষ কি করছে? অপেক্ষা কর, আমি ডাকছি। ফারিন, ফারিন ওঠো, ফারিন। মা, ও আপনারা? বাহ, অনেক সুন্দর দেখতে তো। দিব থাপ্পড়, এটা তো নতুন ভাবি, বাড়িতে থাকিস না তো জানবি কিভাবে? ভাইয়া বিয়ে করেছে?
জীবনেও তো আমি মেসেজ করলে সিন করোস না, তাহলে জানতি। ফারিন, তুমি এ ঘরে কি করছো? তোমাকে ইয়াসের ঘর দেখিয়ে দিয়েছিলাম না? সরি মা, উনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই ঘরটা খালি পেয়েছিলাম, বিছানাও আছে, এই জন্য এখানে এসে ঘুমিয়েছি। এত বড় সাহস হয় ছেলের? ওঠো, চলো আমার সাথে। হ্যালো ভাবি, আমি তোমার একটা মাত্র দেবর, নাম পিয়াস রামিম। তুমি কিন্তু দেখতে হেব্বি সুন্দরী। আমার ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে, এজন্য তোমাকে ইগনোর করার সাহস দেখিয়েছে। ওই তুমি কি জিনিস? ও তোর বড় না? আপনি করে কথা বল। কাম অন মা, এতটুকু একটা পিচ্চিমিকে আমার ভাবি তো ভাবতেই ইচ্ছে করছে না, তার উপর তুমি আমাকে আপনি করে বলতে বলছো। পিয়াস, জাস্ট কিডিং ভাবি, গুড নাইট। গুড নাইট ছোট ভাই। ইমা এসে ইয়াসের দরজায় থাপা বসালো। ইয়াস কানে হেডফোন গুজে ল্যাপটপ নিয়ে বসা, কাজে মনোযোগ তার। হঠাৎ ধাক্কা দেখে মনে করছে ফারিন। সে দরজা খুলে কিছু বলবে তার আগে মায়ের চড় পড়লো মুখে। হতভম্ব ফারিন, ইয়াস দুজনে। তোর কত বড় সাহস হয়েছে বাড়ির বউকে ঘর থেকে বের করে দিস? মা, তুমি এই মেয়ের কথা বিশ্বাস করছো? ও একটা মিথ্যুক, নিজে নিজে বের হয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন কেন মায়ের সামনে? মা মারছে এই জন্য? মা, উনি আমাকে বড় করে দিয়েছে, না হলে আমি কেন অচেনা বাড়িতে এসে সেধে বাহিরে যাব? তাছাড়া উনি আমাকে বিছানার টাচ করতেও নিষেধ করেছে, আমাকে কানা বলেছে। ইয়াস, ইয়াস মায়ের হাতের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। এর মধ্যে রাতে পিচ্চি বউয়ের সামনে মায়ের হাতে আবারও মার খেতে চায় না সে। ফারিনের দিকে চোখ গরম করে তাকিয়েছে। ফারিন মিষ্টি হাসি ছুড়ল বিনিময়ে। আচ্ছা মতো হয়েছে, আমাকে খ্যাত বলার শাস্তিটা এটা। ইয়াস, আমি লাস্ট বার বলে যাচ্ছি, এই ঘরে থাকতে ফারিনের যদি বিন্দুমাত্র অসুবিধা হয় তোকে বাড়ি থেকে বের করে দিব। আমি ঘুম নষ্ট করে মাঝরাতে বিচার বসাতে আসবো না আর। মা, আপনি ঘুমাতে যান, আমি ওনার অত্যাচার সহ্য করে নিব, তবু আর অন্য রুমে যাব না। কত বড় নাটকবাজ! আমার ফ্যামিলি যখন আমার বিরুদ্ধে, আমি আর যুদ্ধে জিততে পারবো না। পরাজিত সৈনিক হয়েই এ ঘরে বাঁচতে হবে। ইমা চলে গেল। ফারিন মুখ ভেঙচি দিয়ে বিছানায় গড়িয়েছে। ইয়াস ল্যাপটপ নিয়ে পাশের স্পেসে চলে গেল। সোফায় বসে কাজ শুরু করলো। অনেক কাজ পেন্ডিং তার। অন্যদিন, স্যার, আপনার ফ্রেন্ডরা এসেছেন আমার সাথে মিট করার জন্য। আপনি তো অফিসে নাই, কি বলবো ওনাদের? তামিম, বাসায় পাঠিয়ে দাও, আমার পেট অনেক খারাপ, কিভাবে অফিসে আসবো? স্যার, ডাক্তার নিয়ে আসবো নাকি? ওকে, আর অফিসের কনফিডেন্সিয়াল ফাইলগুলো নিয়ে আসো। ওই প্রজেক্টের কাজ আমি বাসায় বসে ইন্ট্রাকশন দিয়ে দিব তোমাদের। সময় তো হাতে কম, কাজ ইম্পর্টেন্ট। ওকে স্যার। কল কাট করে ইয়াস আবারও ওয়াশরুমে গেল। ফারিন সকালে উঠে রুমের বাইরে গিয়েছে, এখনো ফেরেনি। ইমার পিছু পিছু ঘুরছে। খাওয়া দাওয়া করে সে ইমার সাথেই বসে আছে। ইস্তিয়াক সকাল সকাল প্রতিদিনের মতো অফিসে চলে গেছে। বেলা 12টা পর্যন্ত পিয়াস পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইনায়া উঠে কলেজের জন্য বেরিয়েছে। কলিং বেল বেজে চলেছে। ফারিন মা, দরজাটা খুলে দে তো, কে এসেছে এখন আবার? ওয়াও, এই সবুজ ঘাসটা কে রে তামিম? ভাব দেখছস, কাজের লোক ছাড়া কে? তোর আসলে রুচি খারাপ রাশিদ। ইয়ার, কাজের মেয়ে এত সুন্দর হয়? এই ইয়াস, এসব কাজের লোক কোথায় পাই? ভাই, আমিও এমন কিছু কাজের মেয়ে অ্যাড করব এবার। আমি এজেন্সি খুলবো, যার যার সুন্দর কাজের মেয়ে লাগবে আমার সাথে যোগাযোগ করিস। স্যার যদি জানতে পারে আপনারা ওই মেয়েটিকে নিয়ে এসব বলেছেন, আপনাদের গলা কেটে দেবে। মজা করছে তামিম। এনিওয়ে, তোমার স্যারকে ডাকো, আমরা এখানে বসি। আপনারা? ওনারা স্যারের বন্ধু। কিচেনে যাও আর নাস্তা পানি তৈরি করো। বড় ম্যাডাম আছেন বাড়িতে? বড় ম্যাডাম কে? নতুন এখানে। হ্যাঁ, গতদিন এসেছি। তুমি তো তোতা পাখির মতো কথা বলো। নাম কি? তাসনিয়া ফারিন। বাহ, সুন্দর নাম। বয়স কত? কে এসেছে ফারিন? আমি চিনি না মা, ওনারা বলেছেন বড় স্যারের বন্ধুরা। মা, বাবা এখনো এত ইয়াং ছেলেদের সাথে বন্ধুত্ব রাখে নাকি? এই মেয়ে, তুমি বড় ম্যাডামকে মা ডাকছো কেন? ম্যাডাম বলো। কাল এসেছো, এখনো কিছু শিখোই নাই। কি রে তামিম, তুই এখানে? আর ও ভুল কি ডেকেছে? ম্যাডাম, কাজের লোকদের ম্যাডাম স্যার ডাকা অভ্যাস করা ভালো, এজন্য শিখিয়ে দিচ্ছি। বয়স কম, বোঝেও কম। তোমার সাহস কি করে হয় আমার বাড়ির বউকে কাজের মেয়ে বলো?
সবার চোখ ছানা ভরা। বাড়ির বউ শুনে অজ্ঞান হবার অবস্থা। তামিম মাথা নিচু করে সরি জানালো। আন্টি, এটা আপনার কোন পুত্রের বউ? তোমরা বাড়িতে কি করছো? তোমাদের না বাইরে মিট করতে বলছি? ইয়াস দেখেছে, ও অসুস্থ, তাই দেখতে এলাম। ওনার আবার কি হলো মা? দেখি, চলো তোমরা বসো। তামিম, কোনো কাজ ছিল? জি ম্যাডাম, স্যার ডাক্তার আনতে বলেছিলেন, অনুমতি দিলে ওনাকে ভেতরে আসতে বলতাম। আচ্ছা, ডাকো। ইমা ফারিন দুজনে ইয়াসের রুমে এলো। ইয়াস তখন বাথরুম থেকে বের হচ্ছে। দেখতে চোখ মুখ কেমন শুকনো লাগছে হঠাৎ। মা, তামিম কি এসেছে? আপনার কি হয়েছে? ডাক্তার কেন লাগবে? এই মেয়ে, তুমি তো কথাই কম বলো। তোমার জন্য আমার এই অবস্থা। তোমাদের বাড়িতে খাওয়ার জন্য আজ আমার পেট খারাপ। কি খাইয়েছো কে জানে। উফ মা, পেট ব্যথায় বসতে পারছি না। ফারিনকে ব্লেম করছিস কেন? খাবার তো তুই একা খাস নাই, আমরাও খেয়েছিলাম। আমরা তো সুস্থ আছি। স্যার ডাক্তার এসেছে, হাসান সাহেব। কি অবস্থা ইয়াস স্যার? ম্যাডাম ভালো আছেন? ভালো আছি হাসান। ভালো করে দেখো ছেলেটার পেটে কি হলো। এমন অসুস্থ ওকে কখনো দেখিনি। দেখছি ম্যাডাম। হাসানকে দেখে ফারিন ইমার পেছনে লুকায়, নিজেকে আড়াল করে। হাসান ইয়াসকে দেখে কিছু মেডিসিন দেয়। সে বেরিয়ে যাওয়ার আগে আর চোখে একবার ফারিনের দিকে নজর দিয়েছে, যা কারোর নজরে পড়েনি। মেডিসিন খেয়ে ইয়াস আসে বাইরে বন্ধুদের সাথে মিট করার জন্য। বলা বাহুল্য, ইয়াসের এই 3 বন্ধুকে ইমা দু চোখে দেখতে পারে না। ছেলেকে বারণ করা সত্ত্বেও তাদের সাথে মেশা বন্ধ করে না। অজ্ঞতা বাড়িতে আসা নিষেধ, তবুও আজ এসেছে তারা। দোস্ত, আন্টি বাসায় আছে, জানলে আসতাম না। বাদ দে তো, তোদের খবর বল, কি অবস্থা? অফিস গেছিলি কেন? দোস্ত, ওই মেয়েটাকে দেখতে হেবি সুন্দর, আমাদের এলাকায় আগে দেখিনি। ইয়াস একবার আর চোখে ফারিনের দিকে তাকায়। সেই অপছন্দ কালারের ড্রেস পরে, মোটা ফ্রেমের চশমা চোখে, হাত খোপা করা চুলগুলো দেখতে একদম বাচ্চা বাচ্চা একটা ফেস। সাদা ফর্সা গায়ের রং, যে কেউ এক নজর দেখলে পছন্দ করতে বাধ্য। কিন্তু পোশাক যা, তা ইয়াসের সাথে যায় না। সে নিজের বউ বলতে পারলো না। মা কোথা থেকে নিয়ে আসছে জানি না। দোস্ত, এই মেয়েকে তোর মা বাড়ির বউ পরিচয় দিয়েছে। হয়তো আন্টি ভেবেছে আমরা নজর দেব, কিন্তু সত্যি বলছি, বিয়ে করার মতো সুন্দর। আন্টিকে বলে দেখতে পারিস আমার জন্য। তোরা কি আমার বাড়িতে মেয়ে দেখে বিয়ে করতে আসছিস? ইয়াস, রাশেদের কথা বাদ দে। দোস্ত, প্রতি বছরের মতো এবারও আমরা বড় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, তোকে স্পন্সর হতে হবে ব্যাস। দেখো মা, এটা পছন্দ করে না। আমি গতবার তোদের বলে দিয়েছি এটাই লাস্ট, আমি আর টাকা দিব না। তুই আমাদের একমাত্র বন্ধু, টপ বিজনেসম্যান। সামান্য কিছু টাকা দিতে এত গিফটামি করিস কেন? দে না দোস্ত, না হলে খেলাটা ফেলতে পারবো না। সব প্রস্তুতি শেষ অলরেডি, আমরা তোর ভরসাই করছি। তামিম, একটা চেক দাও। শোন, এবারই শেষ। আমি কিন্তু আর কখনো তোদের এই ব্যাপারে টাকা দিব না। ইয়াস চেক সাইন করে দিতে নাই। ইমা এসে টেনে নেয় চেক। কিসের লেনদেন হচ্ছে? মা আসলে বলো না রাশেদ। আন্টি, আমরা একটা এতিমখানায় কিছু খাবার বিতরণ করব, ছোট ছোট বাচ্চাদের মাঝে। ইয়াস বলছিল ও থাকবে এটার শেয়ার, তাই আসলে। বাহ, বেশ ভালো কাজ। তবে এসবের জন্য তোমরা কে কত টাকা দিচ্ছ? আন্টি, আমাদের তো তেমন কোনো অর্থ নাই জানেন, তাই আমরা অর্গানাইজ করছি, আর ইয়াস টাকা দিচ্ছে। কোন এতিমখানা? ডিটেলস কালেক্ট করো। তামিম, কতজন লোক আর কি কি খাবারের ব্যবস্থা তারা করতে চায়, পুরো প্ল্যান কালেক্ট করে আমাকে জমা করে দিও। আর শোনো, চেক তোমাদের নিতে হবে না, তোমরা এখনও নিজের পায়ে দাঁড়াতে পারোনি। তোমরা কি অর্গানাইজ করবে? আমার টিম আছে, তারা সবটা করে দিবে। তোমাদের ডেট অনুযায়ী সবটা হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেদিন ওখানে চলে এসো। এখন যাও। মা, ওরা করতে চাইছে, ওদের হাতেই দাও না। তোমার টিম প্রফেশনাল, ওনাদের এসব কাজে লাগানোর কোনো দরকার নাই। আমি এই বিজনেসে আছি অনেক বছর, আমাকে শিখিও না কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা তাহলে আসি। ওরা চলে যায়। তামিম সত্য বলে ইমার সামনে। ইয়াস বিরক্ত হয় তার মায়ের কাছে। ইমা রেগে ইয়াসকে ধমকে ওঠে। তোর আর একটা টাকাও তোর নিজের নাই, সবকিছু ফারিনের নামে করে দিয়েছি আমি। আর কতকাল এসব বখাটেদের পেছনে টাকা খরচ করবি? এই কতদিন বলেছি, এরা তো টাকার জন্য তোর সাথে মেশে। মা প্লিজ, আমি আর একটা কথাও শুনবো না। সব সময় একই কথা বলো তুমি। ওরা আমার বন্ধু, আমাকে ভালোবাসে,
টাকা ওদের নাই থাকতে পারে, কিন্তু ভালো একটা মন আছে। এজন্য আমিও বলছি, মনে করবা তোমারও ওদের মতো টাকা নেই। টাকার লেনদেন ছাড়া ওদের সাথে মিশতে পারলে পারো, না হলে প্রয়োজন নাই। ফারিন বেশ অবাক হয়। ইয়াশ এখনো বাবা মায়ের উপরে কথা বলতে পারে না দেখে, এই জন্য তাদের বিয়েটা হয়েছিল। ফারিনের বেশ ভালো লাগে। ইমা চেক ফারিনের হাতে দিল। এটা দিয়ে আমি কি করব মা? বিকালে ইনায়া ফিরলে ওকে নিয়ে শপিংয়ে যাবা, বাকিটা ইনায়া করে দিবে তোমাকে। বিয়ে করে আসছো, এখন বর সামলাতে শেখো, সব হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না। আচ্ছা। ইয়াশ কিছুটা সুস্থ বোধ করছে। ফারিন রুমে এসেছে শাশুড়ির ধমক খেয়ে। সে এমন ভিতর ডিম থাকলে চলবে না। ইয়াশ তখন ফাইলগুলো চেক করছে, সাইন করছে, কিন্তু পরিবর্তনের হলে সেগুলো রেড মার্ক করে নিচ্ছে। বলছি যে আপনার পেট ব্যথা কিছুটা কমেছে? তুমিও মার মতোই হবা আমি জানি। দেখো, লাইফে এত হিসেব করলে চলে না। তুমি বলো, মা যেটা করলো আমার বন্ধুদের সামনে, সেটা কি ঠিক হলো? ওরা জাস্ট একটু আনন্দ করতে চেয়েছিল। মা ঠিক করেনি, কিন্তু তার কারণটাও কিন্তু আপনি। আমি কি করলাম? বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলি, আমি যখন আজ ডোর ওপেন করেছি তাদের জন্য, তারা আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে নিজেদের মধ্যে। আপনার বন্ধুর ক্লাস যদি হয় মেয়েদের টিস করা, অপমান করা, অসম্মান করা, তাহলে আপনার ক্লাস কি? হতে পারে টপ বিজনেসম্যান, কিন্তু বন্ধু নির্বাচনে আপনি আপনার ক্লাস নিজেই নিচে নামিয়ে ফেলেছেন। আত্মসম্মান হওয়া চাই পাহাড় সমান। ভাবি, ভাবি মা জানিয়েছে আমরা নাকি শপিং এ যাব। আসছে আরেক মাখন লাগানোওয়ালা। হ্যাঁ, কিন্তু আপনি এত খুশি কেন? কোনো সুখবর আছে নাকি? আরে মেয়েদের জন্য শপিং এ যাওয়ার থেকে বড় সুখবর কিছু হতে পারে নাকি? আমি চেঞ্জ করে আসছি, তারপর বেরোবো, কেমন? ও আচ্ছা। যেমন দৌড়ে এসেছিল তেমনই দৌড়ে চলে গেল ইনায়া। শপিং এর কথা মনে পড়তেই ফারিনের মনে পড়লো ইয়াশের গার্লফ্রেন্ডের কথা। সে মুখ ফুলিয়ে রইল। আপনার তো গার্লফ্রেন্ড আছে, তারপরও আমাকে বিয়ে করেছেন কেন? আপনার গার্লফ্রেন্ড দেখতে স্মার্ট আছে, আমি না হয় খ্যাত। গার্লফ্রেন্ড? এখন ভুলে যাওয়ার নাটক করছেন যে? বিয়ের আগে যখন আমার আপনার সাথে দেখা হয়েছিল, আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে শপিং এ গিয়েছিলেন। ওটা আমার গার্লফ্রেন্ড তোমাকে কে বলল? আমার কাজিন প্লাস ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা ভালো বন্ধু। ওই মেয়ে তবে মিথ্যা বলছিল? আপনারা যদি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে সে আপনাকে বেব বলছিল কেন? সে আমাকে এক এক সময় এক এক নামে ডাকে, এটা কমন। আসলে আমি অনেক ভেবে দেখেছি, সেদিনের ভুলটা আমার ছিল। ওই আপুকে বাড়িতে একদিন ইনভাইট করেন, আমি দেখা করে সরি বলতে চাই। মিট করে দিব, এখন কাজ করছি। একবার বাড়িতে আসতে দিন, তারপর শোধ নিব। ইনায়া এসে ফারিনকে টেনে নিয়ে গেল। দুজনে গাড়ি করে বের হলো। কিছুটা পথ এসে ইনায়ার গাড়ি থেমেছে। চলে এসেছি নাকি? আয় না, এখান থেকে আমরা ফ্রেন্ডরা যাব সঙ্গে। ভাবি ফার্স্টে আমরা পার্লারে যাই, তারপর শপিং এ যাব, তারপর ঘুরে বাড়ি ব্যাক করব। ঠিক আছে আপু। ভাবি, আপনাকে অনেক কিউট লাগছে, কিন্তু দেখতে খ্যাত। মুখ ভেঙচি দেয় কবিতা। ওরা গাড়িতে বসতে বসতে কথাগুলো বলল। ইনায়া হাসে। কবিতা, তোর মনে হয় জ্বলছে দোস্ত। ঠিক বলছিস ইনায়া। কবিতা দোস্ত, তুই ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর, ভালো করে জেগে দেখ তোর অবস্থান আর ভাইয়ার অবস্থান। ক্রাশ খাওয়া ভালো ভাই, কিন্তু সবসময় জিনিস কাছে পাওয়ার আশা করতে নেই, কষ্ট বাড়ে। তোরা জ্ঞানের বাণী বন্ধ কর। এই আজ আমি মুখটা একটু ফেসিয়াল করাবো। আপু একটা কথা বলি। ভাবি, তোমার ছোট ননদ, আপনি করে বলা বন্ধ করো তো। কি বলবা বলো। আমার ফেসটা আমি পার্লারে কিছু করাতে চাই না। ন্যাচারালি আমার স্কিন বেশ হেলদি। ওসব করলে বরং স্কিন খারাপ হয়ে যাবে। আই নো তুমি ন্যাচারালি অনেক সুন্দর, তোমার ফেসে কিছুই করব না, তোমার হেয়ারগুলোর ব্যবস্থা করব। না প্লিজ, আমি হেয়ার কাট করাবো না। লং হেয়ার আমার এটাই ভালো আছে। আরে ভাবি, ওইরকম কিছু করব না, চলো দেখবা। ফারিন তো ভয়ই বাঁচে না। ইনায়া না জানি তার সাথে কি কি করে। রাতের বেলা ফিরলো ওরা। ডিনারে বসে ইমা বেশ প্রশংসা করলো ফারিনের। চেয়ার টেনে বসলো পিয়াস। হাই ভাবি, তোমাকে তো বিউটিফুল লাগছে। তোমার কোনো বোন আছে? আমার কোনো বোন নাই, ছোট ভাই। খুবই দুঃখজনক মা, ভাবির গ্রামের মেয়ে বিয়ে করব আমি। লজ্জা শরম নাই তোর? আজ এত দ্রুত ফিরেছিস কেন? কাল আমার ট্যুর,
ইয়ানা, তুমি যাবে? যেতে পারলে তো হতোই, বাট আমার পরীক্ষা, সো এখন হচ্ছে না। মা, পিয়াস ভাইকে দেখছি না, কিছু টাকা দাও না মা। ভাই তো এখন আর দিবে না, ভাবি যে এসেছে। নিজে ইনকাম করে নিজে খরচা করো, তাহলে আর কারো কাছে হাত পাতা লাগবে না। এবছর, তারপর আমি জবে চলে যাব, তখন দেখবা আমাকে। সবসময় একই ডায়লগ, এটা বেশ পুরনো হয়ে গেছে। সোজা করে ট্যুরের খরচ আমি দিতে পারবো না। ভাবি, তুমি না অনেক কিউট। হ্যাঁ, প্লিজ তুমি মাকে বলো, মা রাজি হয়ে যাবে। আমি? আপনার কথাই মা শুনছে না, তাহলে আমার কথা শুনবে? তাহলে ভাইয়া নিশ্চয় তোমার কথা শুনবে। ভাইয়াকে রাতে বলে রাখবে, বুঝছো? বেশি না, জাস্ট 2 লাখ। 2 লক্ষ? ছোট ভাই, তুমি ট্যুরে যাবে নাকি জমি কিনতে যাবে? ভাবি তুমি বলে কম চেয়েছে, মা দিলে 3 লক্ষ দেওয়া লাগতো। তুমি কি মনে করছো ও বাংলাদেশে ট্যুর দেবে? এত টাকা কথা আমি বলতে পারবো না, আমাকে মাইট দিবে। তাহলে বাড়িতে একটা ভাবি থেকেই বা কী লাভ হলো? কেউ না দিলে চুরি করব বলে দিলাম। রাতের একটা লাইভ টক শো অ্যাটেন্ড করেছে ইয়াশ। বিজনেস পারপাস কথা কোশ্চেন সেখানে। ফারিন রুমে এসে সে লাইভ দেখছে ফোনে। শেষ পর্যায়ে তাকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলো। ইয়াশ কয়েক সেকেন্ড দেরি করলো, তারপর হাতে পড়া আংটি উঁচু করে ধরলো। ইয়েস, আই অ্যাম সাডেনলি ম্যারিড। আই এম মিঙ্গেল নাও। আপনি তবে সবার সামনে বললেন আপনি বিবাহিত? ইয়াশ বলার পর মুচকি হাসে। স্টেজে সবাই তাকে কংগ্রাচুলেট করে। ফারিনও খুশি হয়ে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে। রাত 1টায় বাড়ি ফেরে ইয়াশ। অ্যাসিস্ট্যান্ট তামিম তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। ইয়াশ রুমে ঢুকে দেখে ফারিন ঘুমাচ্ছে, তবে তাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। হাতের কালো কোট টেবিলে রেখে এগিয়ে আসে ইয়াশ। ফারিনের মাথায় আলতো করে হাত রেখে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। ফারিন চোখ মেলে উঠে বসে। আমার কেন মনে হলো কেউ আমার মাথায় হাত রেখেছে? ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, শুনছেন মিস্টার? আপনি কি এসেছেন? তুমি উঠে গেছো? দরজা লক করা ছিল, ভেতরে এসেছেন কিভাবে? আমার রুমের দরজার চাবি আমার কাছে থাকবে না? ইয়াশ কথা বলতে বলতে বেরিয়ে আসে। ফারিনকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়, কারণ তাকে অন্যরকম সুন্দর লাগছে। স্ট্রেট চুলগুলো ঝলমল করছে, হাঁটু অবধি ছড়িয়ে আছে। মোটা জোড়া ভ্রুটা ফ্লাগ করার পর আরো চমৎকার লাগছে। চোখে নেই মোটা ফ্রেমের চশমা, গায়েও একটা হালকা কালারের কুর্তা পাজামা পরা। লুক কি চেঞ্জড। হা করে আছেন কেন? মুখে তেলাপোকা যাবে। আজ তুমি কার সাথে বেরিয়েছিলে? ইয়ানা আপু নিয়ে গিয়েছিল, দেখলেন না? ওর সাথে তুমি বাহিরে যাবে না, তোমাকে বাহিরে নিয়ে খারাপ বানিয়ে ফেলবে একদম। কি বলেন এগুলো? আপনার বোন হয় সে? যাই হোক, আগে তো আমাকে খ্যাত বলেছিলেন, এখন বলেন আমাকে কেমন লাগছে? এই, তুমি এত বেহায়া কেন? তোমার কুর্তা পাজামার সাথে ওড়না নাই? কিভাবে তুমি ওড়না ছাড়া ঘুরে বেড়াতে পারো? হ্যাঁ, এটাই তো আধুনিকতা। যত বেশি খোলামেলা তত বেশি স্মার্ট। ফাজিল মেয়ে, তোমাকে আমার দেখতেই ইচ্ছে করছে না। সরো, ডিনার করব। আপনার খাবার আমি রুমে এনে রেখেছি, এই নিন, বসুন এখানে। যাও, ঘুমিয়ে পড়ো। আজ ঘুমাবো না, আজ অন্য কিছু করব। অন্য কিছু মানে? আমি বই পড়বো, কয়েকদিন পড়াশোনা বন্ধ, আজ বুক এনেছি। রাত জেগে পড়তে হবে না, সামনের দিন সন্ধ্যায় পড়ো। এখন যাও এখান থেকে। ইয়াশ খাওয়ায় মনোযোগ দিল, ভুলেও সে আর ফারিনের দৃষ্টিতে দিচ্ছে না। বেহায়া মন বাজে চিন্তায় বিরাজ করছে দেখে সে মনকে আশকারা দেয় না। মনে মনে বলে, ফারিন এখনো অনেকটা ছোট, আমার কিছুটা ধৈর্য ধরার প্রয়োজন। এই মেয়েটাকে বকে বকে দূরে রাখতে চাইছি, আর সে আরো বেশি কাছে আসার অজুহাত খুঁজছে। মনে যদি অন্য মেয়ে থাকে তাহলে ঘরের বউ পরি হলেও মন সেদিকে যাবে না, বাহিরেই পড়ে থাকবে। আমার কপালটাই খারাপ, আমি তো একটা বিজনেসম্যান চাইনি, একজন পারফেক্ট হাজবেন্ড চেয়েছি। এত সেজে গুজে থাকার পরেও বলে যাও ঘুমাও। দূর। সকাল সকাল ফারুক সাহেব এসেছেন জামাই মেয়ের বাড়িতে নিতে। ইয়াশের কাজের অজুহাত দিয়ে সে অফিসে চলে গেছে। মারে, তাহলে তুই বরং পরে জামাইয়ের সাথে আসিস, আমি আজ চলে যাই। না বাবা, আমি তোমার সাথেই যাব, তোমার জামাই কাজ করে পরে যাবে বলেছে। প্রথমবার মেয়ে একা নিতে হয় না, একসাথে দুজনে যেতে হয় মা, একটা মুরব্বীদের কথা। ঠিক আছে বাবা, তুমি অপেক্ষা করো, আমি ওনার সাথে কথা বলি আরেকবার। ফারিন ঘরে ঢুকলো, ফোন করলো অফিসের নাম্বারে। তামিম কল রিসিভ করেছে। পরিচয় পেয়ে ফোন নিয়ে দৌড়ে গেল ইয়াশের কাছে।
হ্যালো, তোমাকে বললাম না আজ বিজি থাকবো, মিটিংয়ে আছি আমি। আমি ডিভোর্স চাই। হোয়াট? এই তোমার কি পেট খারাপ হয়েছে? বাবা বলেছে প্রথমবার বাবার বাড়ি জামাই সাথে করে ঢুকতে হয়। ডিভোর্স দিবেন নাকি সাথে যাবেন? বাট বোঝার চেষ্টা করো, আমার আজ অনেকগুলো মিটিং শেষ হতে রাত হয়ে যাবে, এভাবে হুট করে চলে যেতে পারি না। বুঝেছি, আপনার প্রথম অপশনই পছন্দ। রাখছি কল, বাকিটা কোর্টে দেখা হবে। এই ফারিন শোনো। স্যার, জীবনে বিজনেস অনেক করতে পারবেন, কিন্তু বউয়ের সাথে প্রথমবার শ্বশুরবাড়ি ঘোরার ব্যাপারটা জীবনে একবারই আসে, আর মেয়েরা এ ব্যাপারে খুবই সেনসিটিভ হতে পারে। ম্যাডাম সত্যি আপনাকে স্টপ ইট, যাও ভিডিও কলে আমাকে কানেক্ট করো। আজকের মিটিং আমি অনলাইন করে দিব। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। তোমার জামাই আসবে বাবা, একসাথেই যাব। আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি। গাড়ির ভেতরে হাতে ট্যাব নিয়ে বসে মিটিংয়ে বিজি ইয়াশ। খুব সিরিয়াস মুখে সে একের পর এক কথা বলছে। তাকে দেখতে কোনো জেন্টলম্যান লাগছে। ফারিন আর চোখে তাকে বারবার দেখছে। পুরোটা রাস্তা সে মিটিংয়ে বিজি ছিল। অন্যদিকে, হ্যালো দোষ, শুনছস? ঈশান তো বিয়ে করে ফেলেছে রে, এবার তোর কি হবে? আর ওই জোকিং? আমি জোকস করছি তোর সাথে এই ব্যাপারে। আজকের ম্যাগাজিন দেখেছিস? বড় করে ছাপা হয়েছে ঈশান এবং তার হাতের ম্যারেজ রিং। গতদিন লাইভে সে নিজের বিয়ের কথা বলেছে। বিশ্বাস না হলে ভিডিও পাঠাচ্ছি, দেখ। ওকে, দেখছি। ছবি দেখছোস? আমি তোকে আগেই বলেছি ঈশান তোকে জাস্ট ব্যবহার করছে, কিন্তু বিয়ে করছে অন্য কাউকে। এসব আমার বিশ্বাস হয় না, সব এডিটের ফটো হবে। আমি এখনই যাব ইয়াশের কাছে। বাবা, আমরা পৌঁছে গেছি। 2 মিনিট, আমি আসছি। ফারিন, আপনার কি আসলেও কমন সেন্স নাই? বুঝতে পারছি আপনি বিজি, বাট সবাইকে সেটা বোঝাতে হবে না। কথা পজ করে 2 মিনিট পরেও শুরু করতে পারেন নাকি? ইটস ইম্পর্টেন্ট। ফারিন গাড়ি থেকে নেমে ডোর লক করে দেয়। সামনে এগিয়ে উইন্ডো দিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, আঙ্কেল, ওনাকে আবার ওনার অফিসে পৌঁছে দিয়ে আসেন। হেই ওয়েট, তামিম প্লিজ কন্টিনিউ, আমি পরে কানেক্ট হচ্ছি। ইয়াশ ট্যাব হাতে নেমে পড়ে। মিটিং সাইডে রেখেছে। জোর পায়ে হেঁটে ফারিনের এক হাত ধরে দুজনে দরজায় এসে দাঁড়িয়েছে। ফারুকের ডাকে ফারজানা এসে মেয়েকে জড়িয়ে ইমোশনাল হয়ে পড়ে। দুজনকে বরণ করে ঘরে তোলে। ও বাড়িতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো মা? না মা, ও বাড়ির সবাই খুব ভালো, আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে। শুনে মনটা জুড়িয়ে গেল। জামাইয়ের বয়সটা তোর তুলনায় একটু বেশি হলেও আমি জানি তোকে খুব দুধে ভাতেই রেখেছে ওরা। শাশুড়ি অনেক বেশি ভালো। তুমি জানো, এখনো ও বাড়িতে তার কথাই শেষ কথা। বেশ শাসনে রাখেন ছেলে মেয়েদের। নে, এই নাস্তাগুলো নিয়ে ঘরে যা, জামাইকে নিয়ে নাস্তা কর। কত দূর থেকে এসেছে ছেলেটা, নতুন এই বাড়িতে, মুখ ফুটে কিছু বলতেও পারবে না। তুই খেয়াল রাখিস। আমি তাহলে দিয়ে আসছি এগুলো। ইয়াস চেঞ্জ করে বসেছে আবারও ট্যাব নিয়ে। ফারিন নাস্তার ট্রে নিয়ে আসে। ইয়াসের সেদিকে বেশি ধ্যান নেই। দীর্ঘ সময়ে কতগুলো মিটিং শেষ করেছে সে। ফারিন কিছুই বলে না। ট্রে রেখে নিজের ফোনটা নিয়ে বসে যায়। ভিডিও কল আসে পিয়াসের। কল রিসিভ করে ফারিন আর চোখে দেখে নেয় ইয়াস তাকে। পিয়াস মালদ্বীপ থেকে তাকে কল দিয়েছে। ভাবি, কেমন আছো? অনেক ভালো, তোমার কি অবস্থা? চিল করছি, তুমি দেখবা। এই দেখো কোথায়। থ্যাঙ্কস টু ইউ। ধন্যবাদ ভাবি টাকাগুলো দেওয়ার জন্য। এসেই তোমাকে কল করলাম আগে। ভালো, খেয়ে নিয়েছো কিছু? খেয়েছি। এই তুমি কোথায়? এটা তো ভাইয়ার রুম নয়। আমি বাবার বাড়ি এসেছি বেড়াতে। বাহ, তাহলে তো আমার কিপটা ভাইয়াটা নিশ্চয় পাশে নেই। তুমি চিন্তা করো না, তোমাকে আমি ঘুরে ঘুরে ভিডিও করে পাঠাবো। এরপর তোমাদের সবাইকে নিয়ে আসার প্ল্যান করব। তোর কি সমস্যা? দিন দুপুরে আমার বউকে ফোন করে বিরক্ত করছিস কেন? ভাইয়া তুমিও গেছো বেড়াতে? ভাবি, বাই বাই। কল কেটে দিল পিয়াস। ফারিন রেগে উঠল। ডোন্ট কেয়ার ভাব ইয়াসের। আপনার সমস্যা কি? আপনি আপনার বিজনেস নিয়েই থাকেন। আমার কথা বলছিলাম, ডিস্টার্ব করলেন কেন? দেখছিলাম কত সুন্দর ভিউ। দেখার হলে নিজে যেয়ে দেখো। পিয়াসের সাথে এত কিসের ভাব? অসহ্য দুইটাই। আপনি একটা রোবট। প্রেম করার বয়সে তো বাহিরের মেয়েদের সাথে মাস্তি করে বেরিয়েছেন, এখন তো বউয়ের সব কিছুতে তো লাগবেই। কি সব বলে যাচ্ছ? ঠিক বলেছি। হ্যালো ইয়ানা আপু, কি অবস্থা তোমার? আমরা পৌঁছে গেছি।
ভাবি কি করছো? ছোট ভাইয়ার সাথে কথা শেষ করলাম, এর মাঝে তুমি কল দিয়েছো। মা কি করছে? ভাবি মায়ের কথার পরে শোনো। তুমি জানো বাড়িতে কে আসছে? না তো, তুমি বলো কে আসছে। ভাইয়ার গার্লফ্রেন্ড। ভাইয়া কি তোমার পাশে? একটু দূরে যাও, সব বলছি। ফারিন দূরে গেল না, বরং ইয়াশকে শোনাতে চাইলো। ইয়াশ ইনায়ার কথা শুনে চোখ গোল গোল করে নিল। আমি দূরেই আছি, বলো কোনো গার্লফ্রেন্ড? আরে আছে একটা বেহায়া মেয়ে মানুষ, নাম নিশা, বুঝছো? কি পরিমাণ বেহায়া তুমি না দেখলে বুঝবা না। নিজেকে সব সময় ভাইয়ার গার্লফ্রেন্ড বলে বেড়ায়। আজ তোমাদের বিয়ের কথা শুনে সোজা বাড়িতে চলে আসছে। কি কি করছে জানো? কি করছে? নিশ্চয়ই ভালো আপ্যায়ন করছে। ছেলের একমাত্র গার্লফ্রেন্ড। মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর ভাইয়া বাড়িতে আসলে ভাইয়াকে যে মা কি করবে বুঝছো? হ্যাপি রেগে আছে। বাহ, ভালোই করছে। আশার হয়ে দুইটা চট থাপ্পড় দিয়ে দিতে বলতা, আমি সাথে থাকলে বেশি ভালো হতো। যা হোক, আমার ভাইটা কোথায়? তুমি কি জাদু করেছো যে অফিস ফেলে বেড়াতে চলে গেল? কালো জাদু? তুমি বিয়ে করো, তারপর তোমাকেও শিখিয়ে দিব। ইয়াশ ফোনটা নিয়ে কেটে দিল। ফারিন রেগে যায়। সমস্যাটা কি আপনার? আমি কি কারোর সাথে মন মতো কথাও বলতে পারবো না? আমার বোনকে তুমি উল্টাপাল্টা শেখাচ্ছ? এত দুষ্টু কেন তুমি? আর নিশা আমার গার্লফ্রেন্ড নয়, ওর কথা বিশ্বাস করো না। গার্লফ্রেন্ড নয়? তাহলে আপনার বিয়ের কথা শুনে বাড়িতে এসেছে কেন? ওই দিন শপিং মলে ওই মেয়ে আপনাকে বয়ফ্রেন্ড হিসেবেই পরিচয় দিয়েছিল আমার কাছে। বিশ্বাস করো, আমি জানি না কেন ও এসব বলছে বা বাড়িতে এসেছে। ইয়াশের ফোন বাজে। তামিম কল দিচ্ছে। কয়েকবার কেটে দিয়েও শান্তি পেল না। তামিম রুলস ভেঙে বারবার কল দিচ্ছে। ইয়াশ বিরক্ত হলো। 1 মিনিট, আমি কথা বলি। হ্যালো তামিম, তোমার কমন সেন্স নাই? বলেছি একবার কেটে দিলে কল ব্যাক করা পর্যন্ত অপেক্ষা করবে। তুমি বারবার কল দিচ্ছ কেন? স্যার, আপনার গার্লফ্রেন্ডের পরিচয় দেওয়া একটা মেয়ে অফিসের সামনে এসে ড্রামা ক্রিয়েট করছে। আমি হ্যান্ডেল করতে পারছি না। বারবার বলছি আপনি অফিসে নাই, সে বিশ্বাস করছে না, উল্টো বদনাম রটাচ্ছে। নাম কি? এই যে মিস, নাম কি আপনার? স্যার জানতে চাইছেন। আমি নিশা। ফোন এদিকে দাও, আমি কথা বলবো। না, দেওয়া যাবে না। স্যার, মেয়েটির নাম নিশা বলছে। স্যার কি করব? ফোনটা ওর কাছে দাও। হ্যালো ইয়াশ, কোথায় তুমি বেব? দেখো, এরা কেউ আমাকে তোমার অফিসে ঢুকতে দিচ্ছে না। আমি জাস্ট তোমার সাথে দেখা করে কয়েকটা কথা বলতে চাই। তুমি আমার নাম্বার ব্লক লিস্টের করেছো কেন? আমি তোমার নাম্বার ব্ল্যাক লিস্টেড করি নাই। দ্বিতীয়ত আমি অফিসে নাই, আমি আউটিংয়ে আসছি। অফিসের সামনে ঝামেলা ক্রিয়েট না করে বাড়ি চলে যাও। আমি ফিরে তোমার সাথে কন্ট্যাক্ট করব। আমি এখনই দেখা করতে চাই। কোথায় আছো বলো, আমি আসছি। ওকে, তামিমের থেকে লোকেশন নিয়ে নাও। বাবা, এখন কি শ্বশুরবাড়ি বেড়াতে এসে গার্লফ্রেন্ডকেও সঙ্গে আনার চেষ্টা করছেন? নিশার মাথার তার ছেঁড়া, কথা না বলা পর্যন্ত শান্ত হবে না। তার থেকে ভালো কথা বলে নেই। তার সম্পর্কে অনেক জানেন মনে হচ্ছে। এতটুকু নিজের ব্যাপারে জানেন? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ ফারিন। বারবার বলছি তো, তার মধ্যে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। নাই যখন, তাহলে তাকে নিয়ে এত মাথা খারাপ করার কি আছে? স্টিল ওই বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে ঝগড়া করে চলেছেন। কিভাবে বোঝাই? লিসেন, তুমি নিজেই না হয় কথা বলে নিও নিশার সাথে। ডিনারে নানান পদ নিজ হাতে রান্না করেছেন ফারজানা। ফারিনের রুমের মধ্যে ঝগড়ার ঝড় বয়ে যাচ্ছে, বাইরে কেউ জানে না। বাড়িতে মেহমান আরেকজন এসেছে। ফারুক বসে গল্প করছেন সেখানে। ফারিন রেগে রুম থেকে বেরিয়ে আসছে, পিছু পিছু আসছে ইয়াশ। তোমার হসপিটালের জবটা কেমন চলছে বলো ডাক্তার? ভালোই চলছে আঙ্কেল। আপনারা সবাই যাবেন আমাদের বাসায়, আম্মু খুব করে বলেছে। যাবো বাবা, তুমি নাস্তা করো। হাসান, তুমি এখানে? হ্যালো স্যার, ভালো আছেন? তোমরা একে অন্যকে চেনো নাকি? জি আঙ্কেল, আমি তো প্রাইভেট হসপিটালে জব নিয়েছি। আমাদের হসপিটালের মালিক মিস্টার ইয়াস। বাহ, তাহলে তো ভালোই হলো। হাসান পরিচিত হও। ইয়াস আমার মেয়ে জামাই। ইয়াস হাসান আমার ফ্রেন্ডের ছেলে। খুবই ব্রাইট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল, এখন একজন বড় ডাক্তার। বাবা আমার হসপিটালে ইন্টেলিজেন্ট আর এক্সপার্ট না হলে জব হয় না। এনিওয়ে, তুমি বাবার পরিচিত শুনে ভালো লাগলো। বাট ফারিন, তুমি সেদিন বলো নাই কেন হাসান তোমার পরিচিত? আপনার অসুস্থতায় মন খারাপ ছিল, যে ডাক্তারকে এসেছে দেখাই হয়নি। এনিওয়ে আঙ্কেল, আমি তাহলে আসি।
আরে ফ্রেন্ড, এখন কোথায় যাবে? এসেছো যখন ডিনার করেই যাবে। বসো, গল্প করি। তোমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি, গল্প খুব জমবে। স্যার আসলে আরে হাসান, বি ইজি। দেখো আমার জামাই কত বিনয়ী, কোনো অহংকার নয়। বসো বসো। আঙ্কেল, আপনি এখন লোকের ওপরের নাটকই দেখছেন, বাট আপনার জামাই প্রফেশনে খুব স্ট্রিক্ট অ্যান্ড রুড। সে তো হসপিটালে পা রাখলেই জানতে পেরেছি। বাবা একটু পর সন্ধ্যা নামবে, আমি একটু বন্নিদের বাড়ি থেকে আসছি, তোমরা গল্প করো। ইয়াস যেতে পারলো না ফারিনের পিছু পিছু। হাসানের প্রতি সম্মান দেখাতে গিয়ে ওখানে বসে গল্প করতে হলো। অন্যদিকে 2 ঘন্টা পেরিয়ে এত দূরের লোকেশনে পৌঁছে গেছে নিশা, সাথে আছে নাইমা। একের পর এক কল দিল, ইয়াসের ফোনে ঢুকছে না। দেখছো, নাম্বার ব্লক লিস্টেড করে রেখে বলছে রাখে নাই। এত প্যারা নিস না, অফিসের সেই লোকটার নাম্বার আছে? ইয়েস তামিম, ঠিক কথা বলছিস। হঠাৎ দেখা হলো ফারিনের সাথে। হ্যালো বেব। হু আর ইউ? এই মেয়ে, কে তুমি? আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছো কেন? এত দ্রুত ভুলে গেছেন আমায়? ওই দিন বয়ফ্রেন্ড সহ ঝগড়া করছিলেন না আমার সাথে? ভুলে গেছি। দেখো, আমার এখন ঝগড়ার মুড নেই, সরো সামনে থেকে। এই মেয়ে, ঝগড়া যখন একবার করেছো, এখন আবার ঝগড়া করতে চাও নাকি? রাস্তা ছাড়ো, আমরা বেশ ব্যস্ত আছি। এই নাইমা, তামিম কল পিক করছে, কথা বলতো। হ্যালো ভাইয়া, আমরা আপনার দেওয়া লোকেশনে চলে আসছি। এখন আপনার স্যারকে কোথায় পাবো বলেন? আচ্ছা, আমি স্যারকে জানিয়ে দিচ্ছি, আপনারা ওখানে অপেক্ষা করেন। ওরা কথা শেষ করলো। ফারিনকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। আচ্ছা বেয়াদব মেয়ে মানুষ তুমি, তোমাকে যেতে বলার পরও একই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমরা পস্তাবে পরে। এনিওয়ে আমি চলে যাচ্ছি। কথা থেকে আসে এসব পাগল। দোস্ত, আমার খুব টেনশন হচ্ছে। সত্যি কি ইয়াশ বিয়ে করছে? তাহলে আমি মরেই যাব। তুই কিসের জন্য মরবি? মরবে তোর শত্রু। দোস্ত, যাই হয়ে যাক, তুই ভাইকে ছাড়বি না। যে করেই হোক তুই হবি ঈশানের বউ, শহরের টপ বিজনেসম্যানের বউ। ফারিন, তুমি এখানে? তুমি না তোমার কোন ফ্রেন্ডের বাসায় গেছিলে? তো সেখানে আমি রাত কাটাবো নাকি? বাড়িই ফিরছিলাম, হঠাৎ আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তাই অপেক্ষা করছি। তুমি শুধরাবে না, তাই না? বেব, তুমি কেমন আছো? ভালো। এখন বলো, কোনো কনফিডেন্সিয়াল কথা আছে যার জন্য তুমি এতটা জার্নি করে চলে এসেছো? বেব, তোমার নামে একটা ফেক সংবাদ বেরিয়েছে। আমি কিন্তু বিশ্বাসও করি নাই। তুমি এখানে ঘুরতে এসেছো কোথায়? কোন হোটেলে চেক ইন করেছো? আমি এখানে ওই যে মেয়েটা দাঁড়ানো দেখছো, ওর বাড়িতে এসেছি, কোনো হোটেলে নাই। এখন বলো, কোন নিউজের নিউজ দিতে এসেছো? সবাই বলছে তুমি বিয়ে করছো। এটা নিশ্চয়ই ফেক নিউজ। আমি জানতাম এটা ফেক নিউজ, আমি বিশ্বাস করি নাই। ফাইনালি আমি জবাবটা দিতে পারবো। এই পিচ্ছি, এদিকে আসো তো। সেটেলমেন্ট করে নাও, এরপর থেকে এটা নিয়ে আমাকে আর কথা শোনাতে পারবে না। ইয়াসের ডাকে ফারিন কিছুটা কাছে এসে দাঁড়িয়ে যায়। ইয়াস টেনে ফারিনকে নিজের ডান বাহুতে জড়িয়ে নেয়। ফারিনের কাঁধের উপর হাত রেখে নিশার উদ্দেশ্যে বলে, ফেক নিউজ তুমি ছড়াচ্ছ নিশা। এনিওয়ে, এই যে পিচ্চি মেয়েটাকে দেখছো, এটা আমার ওয়াইফ তাসনিয়া ফারিন, ইয়াসের একমাত্র বিবাহিত বউ। ইয়াসের নামের আর কারোর নাম জড়িয়ে পাবলিকের কাছে বললে আমি কিন্তু আইনগত সাহায্য নিব, মানহানির মামলাও করতে পারি। ভাইয়া, এই মেয়ে যদি বউ হয় তাহলে নিশা আপনার কে? আপনারা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, একে অন্যকে ভালোবাসতেন। সুন্দরী পিচ্চি বউ পেয়ে আমার বান্ধবীকে ভুলে গেছেন? তাহলে তোমার জীবনে আমার জায়গা কোথায়? আমরা ভালো বন্ধু, তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না কখনো। কখনো কি আমি তোমাকে ভালোবাসার কথা বলেছি? আমাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে মুখে অ্যানাউন্স করার প্রয়োজন ছিল না। লিসেন নিশা, মিথ্যা বলো না। সম্পর্ক গভীর মানে কি বোঝাতে চাইছো? আপু, আপনি প্রেগন্যান্ট নন তো? তুমি কথা বন্ধ করো নিশা, কথা ক্লিয়ার করো। তুমি গভীর সম্পর্ক মানে কি বোঝাতে চাইছো? আমি বলছি নিশার সাথে আপনি শপিং করেন, নিশাকে নিয়ে ঘুরতে যান, নিশাকে নিয়ে ডিনারে যান। এরপরও কি একটা মেয়েকে কিছু বলা লাগে ভাইয়া? এর বাইরে আপনি একদিন নিশার বাসায় রাতও কাটিয়েছিলেন। স্টপ লাইং। ওই দিন নিশাকে পৌঁছে দিতে যে ঝড়ের জন্য আমি গাড়ি করে বের হতে পারিনি, তাই ওর ভাইয়ের সাথে ঘুমিয়েছিলাম।
নট অ্যানিমোর। লিসেন ইয়াশ, তুমি কি করেছো না করেছো এটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি এখন কি চাও। তুমি যদি বলো তুমি এই মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে, আমি রাজি আছি। বাহ, বাট নিশা ম্যাম, আমাকে ছাড়তে হলে আপনার বয়ফ্রেন্ডের পুরো সম্পত্তি আমাকে দিয়ে ছাড়তে হবে, এমনটা এগ্রিমেন্ট করেছেন আমার গুণী সম্মানীয় শাশুড়ি। এখন বলুন, ফকির ইয়াশকে আপনি বিয়ে করতে রাজি আছেন? হোয়াট রাবিশ, মিথ্যা কথা বলে জায়গা পাও না। এটাই সত্য, মা এমনটাই করছে। আর তুমি মেনে নিয়েছো? তোমার মতো একটা বিলিয়নিয়ার কিভাবে মামিজ বয় হতে পারে ইয়াশ? তুমি ফারিনের প্রশ্নের উত্তর দাও। ফারিনকে যদি সবটা দিয়ে ছেড়ে দেই তুমি বিয়ে করবে? তাহলে আজই আমরা কোর্টে যাব। দোস্ত, আমার মনে হচ্ছে তোকে পরীক্ষা করার জন্য ওরা মিথ্যা বলছে। এমন পাগলামি কেউ করবে না। ঠিক আছে, আমি রাজি। কখন যাবে কোর্টে? চলো। ইয়াশ এবার বিপাকে পড়লো। ফারিন রেগে বোম। ইয়াশ সাহস না হারিয়ে তামিমকে কল করলো। সাউন্ড তখন লাউডে। হ্যালো স্যার, এনি প্রবলেম? তামিম, অ্যাডভোকেট মিস্টার তানভীরের সাথে কন্ট্রাক্ট করো ইমিডিয়েটলি। ফারিনের সাথে সেপারেট পেপারস তৈরি করাও। হোয়াট? স্যার, হঠাৎ এত বড় সিদ্ধান্ত কেন? আপনি চুন্নির জন্য ম্যামের সাথে সেপারেট হতে চাইছেন? হ্যাঁ, বাট তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। সরি স্যার, বাট স্যার বড় ম্যাডামের এগ্রিমেন্ট আমি আপনাকে লাস্টবার মনে করিয়ে দিই। আপনি যদি ম্যাডামকে ছাড়তে চান, আপনার সব সম্পত্তি নগদ অর্থ ম্যাডাম পাবেন, সেই সাথে আপনার কাবিনের 105 কোটি নগদ অর্থ তাকে দিতে হবে। মোট মিলিয়ে সব সম্পত্তি যদি চলে যায়, তারপর আপনি কাবিনে 105 কোটি টাকা কিভাবে দিবেন? এভাবে তো আপনার নামে মামলাও হতে পারে, আর আপনি জেলে, আর ম্যাডাম সেই টাকা দিয়ে আয়েশ করে চলবে। সমস্যা নাই, কাবিনের টাকা নিশার বাবার থেকে নিয়ে দিবে। আমার তাহলে জেলে যেতে হবে না। তারপর আমি নিশা দুজনের সংসার করব। ওকে স্যার, তাহলে পেপারস করতে দিচ্ছি, আপনি টাকা ম্যানেজ করেন। ওয়েট ইয়াশ, তুমি বলনি তোমাকে আমার 105 কোটি দিতে হবে? এটা কিভাবে সম্ভব? তুমি না দিতে পারলে আমি কিভাবে ফারিনকে ছাড়বো? সবটা নিজেই শুনেছো। আমি এত খবর রাখি নাকি? সবটা তামিম ভালো জানে। দোস্ত, এই ভঙ্গুরকে তুই 105 কোটি দিয়ে কিনতে যাবি কেন? তোর বাবার মোট সম্পত্তিও এত টাকা হবে না। এই মেয়েটা তোমার মাকে ফাঁসিয়েছে না? একদিন ঠিক বুঝবে কত বড় ভুল করেছে সে। যেদিন সব সম্পত্তির লোভে তোমাকে পিষে মারবে, সেদিন তুমি আমার কথা মনে করবে ইয়াশ। বাট নিশা, তুমি আমাকে ফেলে চলে যেতে পারছো? শোনো, আমার আর কিছুই শোনার নেই। তাহলে যে পেপারস তৈরি করতে বললাম বাগানে ফালাও, তোমার কাগজ আর বউ দুটোই। নিশা গাড়িতে উঠে চলে যায় নাইমাকে নিয়ে। ওদের গাড়ি চলে যেতে ইয়াশ অট্ট হেসে ওঠে। তবে হাসি নেই ফারিনের। সে গোমরা মুখ করে হাঁটছে। ইয়াশ দৌড়ে ধরলো, পাশাপাশি হাঁটছে। আরে তোমার আবার কি হলো? আপনার মূল্য 105 কোটি মাত্র। কেউ এই টাকা পরিশোধ করতে পারলে আপনি তার হয়ে যাবেন। নিশাকে কত সহজে অফার দিয়ে দিলেন। নিশা রাজি হয়ে গেলে আপনি এত সময় তার হয়ে যেতেন। তুমি পাগল? নিশা কখনো এমন করবে না জেনেই আমি ওকে অফার দিয়েছি। এনিওয়ে, তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো? ছেলের অভাব পড়েছে নাকি একটা বুইড়া ব্যাডার প্রেমে পড়বো? ওরা খুনসুটি করতে করতে বাসায় ফেরে। হাসানকে বসে থাকতে দেখে অবাক হয় ফারিন, তবে মুখে কিছুই বলে না। ইয়াশ নাস্তা করে আবার নিজের ল্যাপটপটা নিয়ে বসলো রুমে। ফারিন ড্রয়িং রুমে বসে বাবার কাছে টিভি দেখছিল। হাসান বসে গল্প করছে ফারুকের সাথে। ফারুক উঠে চলে গেলেন। হাসান যেন এই সুযোগটাই খুঁজছিল। বড়লোক হাজবেন্ড বিয়ে করে বেশ সুখেই আছো দেখছি। আপনি চেয়েছিলেন আমি অসুখী হই, কিন্তু তা আর হয়নি। কি বলেন তো, সবসময় শয়তানের দোয়া কবুল হয় না। আমার কথাই তুমি মাইন্ড করো? সত্যি সত্যি বিয়ে করে নিবে? আমি যদি বুঝতাম তাহলে তোমায় কষ্ট দিয়ে কথা বলতাম না। আপনার গার্লফ্রেন্ড বলছি আপনাকে ছেড়ে চলে গেছে? এখন বুঝতে পেরেছি তোমাকে রিজেক্ট করে আমি কত বড় ভুল করেছি। ফারিন, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনি আমার অপরাধী নন, তাই ক্ষমার প্রশ্ন ওঠে না। তবে আপনি আমাকে রিজেক্ট করে ভালোই করেছেন, শুক্রিয়া আপনাকে। না হলে আমি শহরের টপ বিজনেসম্যানকে হাজবেন্ড হিসেবে পেতাম না। আপনার প্রতি আমার ঠুনকো ক্রাশ সময়ের সাথে ভেন্টিলেটর দিয়ে পালিয়েছে। ভালো লাগছে যে তুমি আমাকে মনে রাখোনি। যার জন্য আমি তোমাকে রিজেক্ট করেছিলাম সে আমাকে ছেড়ে গেছে। তবে নতুন একজন আমাকে অফার করেছে, হসপিটালেরই জুনিয়র।
ভেবেছি হ্যাঁ বলে দিব। ফারিন, কাজ করছো? প্লিজ একটু রুমে আসো, দেখো তোমার পিসিতে কাজ করছে না কেন। তার পিসিতে অনেক কিছুই আছে যা ইয়াসের দেখা উচিত নয়। সে এসে দেখলো ইয়াস পাসওয়ার্ড খুলতে পারেনি। হাঁপ ছেড়ে বাঁচে ফারিন। আমার পিসিতে কি কাজ? আপনার ল্যাপটপ কোথায়? চার্জে। অল্প কিছু কাজ আছে, করেই রেখে দিব। খুলে দাও। পাসওয়ার্ড কি? ক্রাশ এইচ। এইচ আবার কে? এই পিচ্ছি, তোমার আবার লুকানো প্রেমিক নাই তো? বাজে বকবেন না। আমার কোনো হোল্ডার খুলবেন না। আপনি যেটুকু কাজ করেই রেখে দিবেন। এমন করে বলছো যেন আমি তোমার ড্রেস খুলতে চাইছি। অসভ্য লোক, মুখে কোনো লাগাম নাই। পরের দিন অফিসে বসে ইস্তিয়াক টেনশনে কয়েকজন স্টাফদের সাথে চিৎকার করছে। তামিম দৌড়ে আসে। এত বড় ভুল তোমাদের দ্বারা কিভাবে হলো? এখন যে লোকসান গুনতে হবে কোম্পানিকে, সেগুলোর দায় কে নিবে? স্যার, এই সবটার জন্য স্টাফরা দায়ী নয়। পিয়াস স্যার অফিসে এসেছিলেন, উনি বলার জন্য এই প্রজেক্টের উপর ডিসকাস হয়েছে। এখানে স্টাফদের বাধ্য করা হয়েছে। পিয়াস বলল আর তোমরা সেই কাজ করবে? পিয়াস কি অফিসের বস? তোমরা কেন অন্যের অর্ডার ফলো করছো? এর জন্য তোমাদের চাকরি বাতিল করা উচিত। স্যার, এ ব্যাপারে আপনি পিয়াস স্যারের সাথে কথা বলুন। গো ফাস্ট অ্যান্ড টেক অ্যাকশন। আপনি আরেকবার ভেবে বলুন। এভাবে আপনার ছোট ছেলে ফেঁসে যাবে, তাকে জেলেও যেতে হতে পারে। আই ডোন্ট কেয়ার। সেই মুহূর্তে জোর পায়ে কোম্পানিতে প্রবেশ করছে ইয়াস। গসার্থে আসা গার্ড চলে যায় অফিস রুমে ইয়াসের কেবিন চেকিং এর জন্য। ইস্তিয়াক বড় ছেলেকে দেখে স্বস্তি ফিরে পান। সে ইয়াসকে বিরক্ত করতে চায়নি, এজন্য জানায়নি, কিন্তু সে খবর পেয়ে ছুটে এসেছে। পিয়াসের ছোট ভুলের জন্য কোম্পানিকে গুনতে হবে প্রায় 2 কোটি টাকার লস। লসের থেকে বড় ব্যাপার এখন কোম্পানির রেপুটেশনের উপর আঁচ না পড়ে। পরপর কয়েক বছর ধরে সর্বোচ্চ শীর্ষে থাকা টপ কোম্পানি এখন ইয়াসের। পিয়াস, তুমি খবর পেয়েছো? দেখেছো তুমি পিয়াস কতটা অপরাধ করেছে? তুমি ওকে আশকারা দিয়ে রেখেছো কোম্পানিতে। বারবার বলছি ওর হাতে কিছু দিও না। ভুল করি তো শিখবে বাবা, তুমি আর টেনশন নিও না, আমি সামলে নিব। তোমার ভাইকে বলে দিও এবার যেন আমার বাড়িতে পা না রাখে, যেখানে খুশি যেতে বলো। একটা কাজ তো তাকে দিয়ে হয় না, বারবার কোম্পানিকে হুমকির মুখে ফেলে দেয়। আমি বুঝিয়ে বলবো বাবা, তুমিও যাও। স্যার, কিভাবে হ্যান্ডেল করব এবারের ব্যাপারটা? সামান্য কিছু টাকার জন্য পিয়াস স্যার এত বড় ধোঁকাদারি কাজ করবে? টাকা নয়, তামিমের পেছনে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। পিয়াস জেনে শুনে এমন করবে না। ওকে ফিরতে দাও দেশে, আর আমি যেমন বলছি তেমন কাজ করো, কিছুটা সলভ হবে। গার্ড দুজন ইয়াসের কাছে এসে কিছু পেপার দেখায় যা তারা পিয়াসের কেবিন থেকে পেয়েছে। ইয়াস সেগুলো তুলে নিয়ে নিজের কেবিনের দিকে হেঁটে যায়। সাদা কালারের একটা গাড়ি তখন ইয়াসের বাড়ির সামান্য দূরে দাঁড়িয়ে আছে। ইয়াসের বাড়ির গেটের দিকে ছুটে আসা চকলেট কালারের গাড়িকে টার্গেট করে পরপর 2টো গুলি ছুটতেই গাড়িটা ব্রেক করে। পাশে রোড সাইনে বাড়ি লাগে। ভেতর থেকে চিৎকারের শব্দ আসে। সিসিটিভিতে দেখে দারোয়ান দৌড়ে আসে, সাথে কিছু বডিগার্ড। ভেতরে ইনজোর হয়ে পড়ে থাকা ফারিনকে টেনে বের করে গার্ডগুলো। ড্রাইভার একাই বেরিয়ে আসে। বাড়ির গেটে গুলিবিদ্ধ হয়েছে ফারিন। বাবা তুই দ্রুত আয়, আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেছে। ইয়াস, কোথায় দৌড়ে যাচ্ছ ইয়াস? আমি দেখছি স্যার, কলে নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি ছিল। আপনি চিন্তা করবেন না, আমি স্যারের সাথে যাচ্ছি। কার এতটা স্পর্ধা হয়েছে যে আমার জানের উপর হামলা করছে? তামিম, খবর নাও ইমিডিয়েটলি। ফোন বেজে ওঠে ইয়াসের। ইয়াস বেব, তোমাকে পাওয়ার কঠিন এক রাস্তা দেখিয়েছিলে, কিন্তু আমি বেশ সহজ পথ খুঁজে নিয়েছি। প্ল্যান কেমন হলো বলো তো? যদি সেই দুনিয়াতে না থাকে তাহলে তোমার আমার মিলনে কোনো বাধা নেই। নিশা, তুমি? হ্যাঁ, আমি শ্যুট করিয়েছি, আর তুমি আমাকে আপডেট দিবে। যদি নিঃশ্বাস এখনো নেয়, আমি আবারও একবার হামলা করব। তুমি চাইলেও আটকাতে পারবে না, যদিও তুমি তাকে ভালোবাসো না। নিশা। ওপাশ থেকে নিশা হা হা করে হাসে। ইয়াসের গাড়ি হসপিটালে পৌঁছায়। ইয়াস দৌড়ে চলে যায় ইমার্জেন্সিতে। ফারিন বসে আছে বেডের ওপর, গুলি ডান হাত ছুঁয়ে লেগেছে। শুধু ফারিনের তেমন একটা ক্ষতি হয়নি। ইয়াস জড়িয়ে ধরলো ফারিনকে। ভয়ে তার হৃৎপিণ্ড এত জোরে ওঠানামা করছে, ফারিন হাতের ব্যথার মাঝেও মুচকি হাসে। মিস্টার ইয়াস, আমি একদম ঠিক আছি। আমাকে ক্ষমা করো, তোমার ভালো খেয়াল রাখতে পারিনি। স্যার প্লিজ ওনাকে ছেড়ে দূরে দাঁড়ান। ম্যাডামের হাতে
প্রেসার পড়লে ব্লিডিং হতে পারে। সো সরি ফারিন, আর কোনো সমস্যা হয়নি তো? তোমার আর কোথাও লাগেনি? গাড়ি ধাক্কা লাগাই পায়ে ইনজুরি হয়েছে, কিছুদিন ওষুধ কন্টিনিউ করলে আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে। গুড লাক। এটাই যে গুলি হাত ছুঁয়ে গেছে জাস্ট। আপনাদের আরও সতর্ক হওয়া উচিত স্যার। এখন কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ প্লিজ, বাট খেয়াল রাখবেন এমন একটা আর না হয়। ইয়াশ ফারিনকে কোলে তুলে নিল খুব সাবধানে। ফারিনের যেন কোনো ব্যথা না লাগে সেইভাবে আলতো করে কোলের উপর নিয়ে বসলো গাড়িতে। ফারিন লজ্জায় মৃদু স্বরে জানালো, আমি এখন ঠিক আছি, আপনার পাশের সিটে বসে যেতে পারবো। চুপচাপ বসো তো। তখন বারবার বললাম আমি পৌঁছে দিয়ে যাব বাড়িতে, বাট তুমি চেয়েছো একলা যেতে। দেখেছো কি হলো? তামিম গাড়ি ওটা চেঞ্জ করে ফেলবা, বুলেট প্রুফ আরেকটা নিয়ে নিবা। এরপর থেকে ফারিন একলা কোথাও চলাচল করবে না। জি স্যার, বাট নিশার কি করব? গার্ড পাঠিয়েছি, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনি কি সেদিকে? আমি দেখে নিব। এইসব কি তবে নেশা করেছে? সরি অ্যাগেইন। এরপর আর এমন ভুল হবে না আমার দ্বারা। আমি সরি শুনতে চাই না। তো সাজা দাও। কানের কাছে মুখ নিয়ে ফারিন দুষ্টু হেসে বলল, সুস্থ হই তারপর দিব। আমি অপেক্ষায় থাকবো।